শীতকালে কি আপনি জয়গ্রাম আইএমপি শসার চাষ করছেন? তবে অবশ্যই আপনার এই ভিডিওটি দেখা খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, আমি অনিরুদ্ধ রয়েছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আপনাদেরই ইউটিউব চ্যানেল কৃষক কথা ৭৭। আজকে মূলত আলোচনা হবে জয়গ্রাম আইএমপি শসার পরিচর্যা নিয়ে। তাছাড়াও এই মুহূর্তে আপনারা যে কোনো শসা গাছ লাগিয়েছেন এই পরিচর্যা অবশ্যই করুন, তাহলে কিন্তু আপনাদের শসা গাছের গতি ভালো থাকবে, ফলনও ভবিষ্যতে আপনারা ভালো পেয়ে যাবেন। বন্ধুরা আপনারা যারা বীজ চাইছেন, ওষুধ চাইছেন, উন্নত শসার বীজ চাইছেন, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করে অথবা ফোন করে এই বীজ আপনার বাড়ি বসে আপনি সংগ্রহ করতে পারেন। খুবই উন্নত গ্যারেন্টি বীজ রয়েছে। আমরাও আপনার সঙ্গে সঙ্গে চাষ করব এবং সমস্ত পরিচর্যার ভিডিও পরবর্তী দিনে একে একে আসতে থাকবে আপনাদের সাহায্যার্থে। বন্ধুরা আপনারা এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন যারা নতুন এসেছেন। তাছাড়া পুরনো সাবস্ক্রাইবদের আমি বলতে চাই আপনারা এই ভিডিওটা লাইক করুন, যার ফলে আমাদের উৎসাহ অনেক বেশি বাড়বে। আপনারা অনেক বেশি সাপোর্ট দেখিয়েছেন, আরও একটু সাপোর্ট আপনাদের দরকার। আপনাদেরই সঙ্গে সব সময় রয়েছে কৃষক কথা ৭৭। বন্ধুরা চলুন শুরু করি আজকের সম্পূর্ণ ভিডিওটি। শীতকালীন শসা জয়গ্রাম আইএমপি আপনারা মাটিতেও চাষ করতে পারেন ঠিক এইভাবে। তাছাড়া আপনারা মাচাতেও চাষ করতে পারেন এই জয়গ্রাম আইএমপি শসার জাত। এই জাত কিন্তু অধিক ফলনশীল এবং দীর্ঘমেয়াদী মানেই কিন্তু আপনি অধিক ফলন এই গাছ থেকে তুলতে পারবেন। এই গাছ আপনাকে কি করে লাগাতে হবে, কত দূরত্বে লাগাতে হবে বা কোন সময়ে লাগালে আপনি সবথেকে বেশি মুনাফা করতে পারবেন এই জাত থেকে, সেই বিষয়েই কিন্তু আজকে আলোচনা করব। কী ধরনের রোগ লাগে এই গাছে, কি ওষুধ প্রয়োগ করবেন যার ফলে কিন্তু এই গাছ আপনার সম্পূর্ণরূপে সুস্থ থাকবে এবং মাচায় উঠতে সামর্থ্য হবে। 20 দিনের এই গাছ আপনারা দেখতে পাচ্ছেন। শীতকালে গাছ একটু কম বাড়ে এবং যেহেতু এটি 45 দিনের ভ্যারাইটি, তাই কিন্তু খুব তাড়াতাড়ি বাড়বে না, মোটামুটি আস্তে আস্তেই বাড়বে এবং নির্দিষ্ট সময় মতো কিন্তু মাচায় উঠে গিয়ে ফলন আপনাদের দেবে। এবং এই গাছে আপনি যদি প্রথম দিকের ফলগুলিকে রাখতে চাইছেন, তাহলে কিন্তু আপনার গাছে প্রবলেম আসতে পারে ভবিষ্যতে। চেষ্টা করবেন নিচের দিকের ফল বা প্রথম দিকে যে জালিগুলো আসবে সেগুলোকে ভেঙে দেবার, কারণ শীতকালের দিনে গাছ থাকলে একটু তাড়াতাড়ি জালি চলে আসে, সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা এই গাছে আমি যদি দেখাই একটা বিশেষ রোগের লক্ষণ ধরা পড়ছে আমার। এই যে দেখতেছেন তো, এই যে দেখুন, এই যে ধার বরাবর একটা রেখা দেখা যাচ্ছে, হলুদ রঙের রেখা। এই রেখাটা কেন হয় জানেন তো? এই যে শিশির পড়ছে, কুয়াশা হচ্ছে, এই যে পাতায়, এখন আমি সকালে আজকে ভিডিও রেকর্ডিং করছি, এখানে দেখছেন পাতার কোণে যে এই যে শিশির জমে রয়েছে, জল যে জমে যাচ্ছে না, এই জল পুরো পাতা থেকে গড়িয়ে এসে কিন্তু এই ধার বরাবর জমছে এবং সেখানে সূর্যের আলোক পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই জল বাষ্পীভূত হয়ে বেরিয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে। সেই জন্যে কিন্তু এই পাতার অংশটা কিন্তু খুব নরম এবং সেনসিটিভ হয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু ছত্রাকের আক্রমণ শুরু হয়ে গেছে। এই রকম অবস্থায় যদি আপনি ছত্রাকের আক্রমণটিকে না আটকান, তাহলে কিন্তু এই ছত্রাক আপনার আরও সমস্ত পাতায় ছড়িয়ে পড়বে। এখানেও যদি আমি দেখাই, এখানেও কিন্তু এই রোগের লক্ষণ আপনার দেখা যাচ্ছে। তো বন্ধুরা কি করবেন এই রোগের জন্য, সেই বিষয়ে কিন্তু আজকে আলোচনা করেছি। তাছাড়া এই রকম বয়সের গাছকে আপনাকে থ্রিপস বা চষি পোকা, হপার, সাদামাছি, লাল মাকড়, সেই সমস্ত জিনিস থেকে কিভাবে আপনি আপনার গাছটিকে বাঁচিয়ে রাখবেন, সেই নিয়েই কিন্তু আজকের সমস্ত আলোচনাটা হবে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা আমি অনিরুদ্ধ রয়েছি আপনাদের সাথে। আপনাদের যাবতীয় সমস্ত চাষের সমস্যার সমাধান নিয়ে আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, জয়গ্রাম আইএমপি ভ্যারাইটির ভিডিও নিয়ে। এই শসা আপনারা যারা বলেন মাচাতে হবে কিনা, তাদের ক্ষেত্রে আমি বলি, দেখতে পাচ্ছেন তো মাত্র কয়েকদিনের গাছ, এটা কিন্তু মাচায় উঠছে। 4 ফুট 5 ফুটের মাচায় কিন্তু এটা ইজিলি উঠে যাবে। এবং জমিতে জল টান কখনোই দেবেন না, সবসময় জমিতে জল সেচ দিয়ে রাখবেন। এবং এই গাছ লাগানোর যে নিয়ম রয়েছে সেটি হচ্ছে আপনার একটা থানায় কিন্তু বেশি গাছ দেবেন না। এখানে যদি দেখেন আমি মাত্র তিনটে এখানে গাছ দিয়েছি। বন্ধুরা 3টেই আপনারা গাছ রাখবেন, তার বেশি গাছ কিন্তু আপনারা রাখবেন না। প্রত্যেকটা বীজ জার্মিনেট হবে, 3টে করেই আপনারা বীজ দেবেন, 4টে 5টা বীজ দেবার কোনো প্রয়োজন নেই। এবং লাইন থেকে লাইনের দূরত্ব মোটামুটিভাবে আপনাকে রাখতে হবে 3.5 ফুট, 3 থেকে 3.5 ফুট। এবং গাছ থেকে গাছের দূরত্ব রাখতে হবে 2.5 থেকে 3 ফুট। তবেই কিন্তু আপনি দীর্ঘদিন ব্যাপী অনেক বেশি ফলন তুলতে পারবেন এই জয়গ্রাম আইএমপি ভ্যারাইটি থেকে। এই ভ্যারাইটি দীর্ঘ 2 মাস ব্যাপী ফলন দেবার ক্ষমতা রাখে যদি আপনি আমাদের চ্যানেলে দেখানো সঠিক পরিচর্যাগুলো করছেন। কারণ কি বলুন তো, যখন আপনি গাছে আপনার কম দামি কোনো ওষুধ প্রয়োগ করবেন না, তখন কিন্তু আপনার গাছের দীর্ঘমেয়াদী ব্যাপারটা অনেকটাই কমে যাবে বন্ধুরা।
কারণ হচ্ছে গাছের শক্তি নষ্ট হবে, গাছের ইমিউনিটি নষ্ট হবে। আপনারা আমাদের ভিডিওতে দেখানো ওষুধ, ব্র্যান্ডের ওষুধগুলো যদি ব্যবহার করেন আপনাদের গাছে, তাহলে কিন্তু আপনাদের শসা গাছে রোগ জ্বালা যেমন কম লাগবে, তেমনই কিন্তু আপনাদের ভবিষ্যতে গাছটা ফলন দেওয়ার জন্য দক্ষ হয়ে উঠবে। আর আপনাদের মেন তো ফলন আপনারা যদি ভালো পান বন্ধুরা, ওষুধের খরচটা এমন কিছু নয়। আপনারা যদি সঠিকভাবে চাষটা করতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি মুনাফার সম্মুখীন আপনারা হবেন বন্ধুরা। শীতকালের দিনে বন্ধুরা শসা গাছকে যদি আপনি খুব তাড়াতাড়ি আপনার মাঠে বাড়িয়ে তুলতে চান, মাচায় তুলতে চান, তাহলে আপনাকে মাটিতে এবং স্প্রে করে এক ধরনের খাবার ব্যবহার করতে হবে, যেটা এই মুহূর্তে শীতকালে গাছের জন্য খুব জরুরি। কি সেই খাবার বন্ধুরা? সেই খাবার হচ্ছে সিউইড এক্সট্র্যাক্ট। সিউইড মানে হচ্ছে সামুদ্রিক শৈবালের নির্যাস স্প্রে করতে হবে। আর সামুদ্রিক শৈবালের দানা কিন্তু আপনাকে মাটিতে যথারীতি ছড়াতে হবে চাপান সারের সঙ্গে। তাহলে কিন্তু আপনি আপনার গাছের এই যে বৃদ্ধিটাকে একদম দেখতে পাবেন চোখের সামনে সুন্দরভাবে হচ্ছে। কেন, কি জন্য এই বৃদ্ধিটা তাড়াতাড়ি হয়? বায়োভিটা এক্স বা ওই ধরনের সিউইড এক্সট্রাক্ট ব্যবহার করলে। আসলে সিউইড এক্সট্রাক্ট বায়োভিটা এক্সের মধ্যে থাকে, তাই আমি এর নামটা করলাম। খুব ভালো একটা ভিটামিন এই শীতকালের দিনে আপনার শসা গাছের বৃদ্ধিতে সাহায্য করার জন্য। যে কোনো গাছের বৃদ্ধিতেই সাহায্য করার জন্য কিন্তু এই সিউইড এক্সট্রাক্টের খুবই অনস্বীকার্য ভূমিকা রয়েছে। আপনারা স্প্রে করে দেখতে পারেন, খুব বেশি দাম নয়। এই সিউইড এক্সট্রাক্ট ব্যবহার করলে আপনাদের এই শীতকালীন শসা গাছ কিন্তু দারুণ তাড়াতাড়ি মাচা নিয়ে নেবে, এবং সেই গাছ আপনারা মানে সেই গাছ থেকে মাচা যত তাড়াতাড়ি গাছ নেবে কিন্তু তত তাড়াতাড়ি ফল আপনাদের মাচা থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। এবং গাছের বৃদ্ধি এই দেখুন, এই বেলায় গাছ যখন ঠিক মাঝারি মানে মাচাতে উঠবো হচ্ছে, সেই মতো বেলায় যদি আপনাদের গাছের রোগ জ্বালা কিছু না থাকে বন্ধুরা, যদি ডগের পাতা একদম সুস্থ হয়, যদি ডগ যদি তাড়াতাড়ি করে ছোটে, তাহলে কিন্তু সেই গাছ থেকে আপনি অধিক দিন পর্যন্ত ফল নিতে পারবেন। কারণ এই রকম বেলাতেই কিন্তু গাছের সর্বোচ্চ ক্ষতিটা হয়ে যায় বন্ধুরা। এই রকম একটা গাছেই কিন্তু সবথেকে বেশি ক্ষতি হয়। আপনাদেরকে সেই জিনিসটা মুখ্য বিষয় হিসাবে নিতে হবে। এই রকম গাছেই কিন্তু মেন ট্রিটমেন্ট করতে হবে। আপনারা ফলন্ত গাছে গিয়ে ভাবেন যে ফল তুলে সেই টাকায় ট্রিটমেন্ট করব, তা কিন্তু হবে না বন্ধুরা। আপনাকে আগে থেকে টাকা ইনভেস্ট করে ট্রিটমেন্ট করে গাছটাকে ফলন্ত করে তুলতে হবে। তারপরে কিন্তু আপনি সেই গাছ থেকে অনেক বেশি মুনাফা তুলতে পারবেন। কারণ শসা গাছের ক্ষেত্রে রোগ জ্বালা লাগার সঙ্গে সঙ্গেই আপনাকে ট্রিটমেন্টটা করতে হয়। সেই জন্য আমি বলি যে আমাদের কাছ থেকে যারা ওষুধ নিতে চাইছেন, আগের থেকে 10 দিন 15 দিনের 1 মাসের ওষুধ বাড়িতে সংগ্রহ করে রাখুন। কারণ শসা গাছে ওষুধ দিতেই হবে, এটা মনে রাখবেন। শীতকালের দিনে শসা গাছে ওষুধ দিতেই হবে। আর এই জয়গ্রামের মতো উন্নত জাত যখন আপনি চাষ করবেন, তখন আপনাকে আরও বেশি ওষুধের প্রয়োগ করতে হবে। কারণ হচ্ছে দামি বীজ যখন আপনি লাগাবেন, তখন কিন্তু আপনাকে পরিচর্যাটাও ভালো রকম করতে হবে, যেন আপনাদের গাছ এই রকম সুন্দর থাকে। তাছাড়াও গাছ এইরকম সুন্দর থাকার পিছনে চাপান সারের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই চাপান সারে কিন্তু আমি মানে তলা চাপানের ক্ষেত্রে আমি কিন্তু গোবর সার এবং সর্ষের খোল ব্যবহার করেছি। আপনারা বাদাম খোলও ব্যবহার করতে পারেন, সর্ষের খোলও অবশ্যই ব্যবহার করবেন। দেখবেন আমার একটা ভিডিও রয়েছে যেখানে আমি শসা গাছের চাপান সার দেখিয়েছি। সেই চাপান সারগুলো যদি আপনারা মিশ্রিত করে ব্যবহার করেন আপনাদের শসা গাছে, তাহলে কিন্তু আপনাদেরও 10-12 দিনের গাছে এইরকমই গ্রোথ আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, মানে এটা 10-12 দিন আসলে নয়, এটা আসলে 20 দিনের গাছ হয়ে গেছে। তো শীতকালে যেহেতু জলের অভাব থাকে, আমি একটু শেষটাও লেট করে দিয়েছিলাম, যেহেতু আমার গাছে একটু ধসা লাগছিল, আমি ওখানে দেখিয়েছি আপনাদের। এবং আমি যে ওষুধগুলো স্প্রে করেছি সেগুলো আপনাদের যথারীতি দেখাবো বন্ধুরা। এবং আজকে আমি রিপিট ডোজ স্প্রে করব, রোগ কিন্তু সেরে যাচ্ছে। আজকে আমি রিপিট ডোজ স্প্রে করার সময় আপনাদের রেজাল্টের সাথে ওষুধটা দেখাবো। কারণ হচ্ছে রিপিট দেওয়ার সময় আমি দেখাই, কারণ হচ্ছে প্রথমবার দেওয়ার সময় তো রোগটা লেগে থাকে, তখন তো আপনারা রোগটা ছাড়ছে কিনা বুঝতে পারবেন না। দ্বিতীয়বার যখন দেবো আমি, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে নিচের পাতাতে রোগগুলো ছিল, সেই রোগ কিন্তু ওপরের দিকের পাতায় কিন্তু আর নেই, ছেড়ে যাচ্ছে। তো কী সেই ওষুধ জানতে কিন্তু ভিডিওটি পুরোটা দেখবেন। এবং আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আপনারা সেই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখেন। বন্ধুরা, আজকের স্প্রে শিডিউলে রয়েছে পোকার জন্য আমি ব্যবহার করছি বিএসএফ কোম্পানির এক্সপোনাস। এটা যদি আপনারা দেখেন, এক্সপোনাস এত বড় ডাব্বার ভিতরে খুব ছোট্ট সামান্য একটু ওষুধ থাকে। এখানে রয়েছে 8.5 ml মাত্র এর কোয়ান্টিটি, পরিমাণ। ভেতরে রয়েছে যে বোতল তার 8.5 ml, 10 mlও নয় বন্ধুরা।
তো যথেষ্ট ভালো এই ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন। এই ওষুধের যে গুণ রয়েছে সেটা হচ্ছে এই ওষুধে কিন্তু আপনার সিস্টেমিকভাবে নয়, কন্ট্রাক্টভাবে কাজ করে, তবুও দীর্ঘমেয়াদীভাবে কাজ করে। অনেক দিন যাবৎ কিন্তু আপনার গাছকে এই ওষুধ সুরক্ষিত রাখতে পারে সর্বরকম পোকা থেকে। মানে লেদা পোকা হোক, মানে চিবিয়ে খাওয়া যত পোকা আছে, পাতা চিবিয়ে খাওয়া লেদা গোত্রের পোকা, উড়ন্ত পোকা, সাদা মাছি, লাল মাকড়, থ্রিপস, যত রকমের পোকা আপনার মাঠে আক্রমণ করতে পারে সেই সমস্ত পোকার কিন্তু একটাই দাওয়াই এই বিএসএফ কোম্পানির এক্সপোনাস ইনসেকটিসাইড SC ফর্মে থাকে, মানে সাসপেনশন কনসেন্ট্রেট, একদম গাঢ় সাদা লিকুইড জিনিস থাকে। এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, দাম এর যথেষ্ট বেশি, কিন্তু কাজও এর যথেষ্ট বেশি। অন্যান্য ওষুধের তুলনায় 2 গুণ 3 গুণ এর কাজ। এই ওষুধ আপনারা ব্যবহার করুন। অরিজিনাল ওষুধ কিনবেন। এই QR কোড, যে ওষুধে দেখবেন কোনো দাগ দেওয়া নেই, QR কোডটা একদম ক্লিন রয়েছে, স্ক্যান করতে গেলে স্ক্যান করতে পারা যাবে, সেই রকম QR কোড বিশিষ্ট প্যাকেট থেকে সিল করা অবস্থায় আপনারা এই বিএসএফ কোম্পানির এক্সপোনাস সংগ্রহ করুন এবং আপনাদের জমিতে 2.5 ml প্রত্যেক 15 লিটার থেকে 16 লিটার জলে আপনারা এক্সপোনাস মিশিয়ে কিন্তু আপনাদের যে কোনো ফসলে এটি স্প্রে করতে পারেন। যেহেতু এটি সিস্টেমিক নয়, তাই কন্ট্যাক্টভাবে কাজ করে, তাই আপনারা কিন্তু ছোট বড় মাঝারি ফলন্ত আফলন্ত সমস্ত গাছে আপনারা কিন্তু এই বিএসএফ কোম্পানির এক্সপোনাসের স্প্রে নিতে পারেন। এবং এর স্প্রে একবার নিলে আপনাকে আর অন্যান্য কোনো স্প্রে পোকার জন্য ভাবতে হবে না, কারণ এর যে কাজ রয়েছে সেটা খুবই দীর্ঘমেয়াদী রয়েছে এবং এর যে কাজ সেটা কিন্তু সমস্ত রকম পোকার ওপরেই হয়ে থাকে। এটি আমেরিকা বেস একটি কোম্পানি এবং যথেষ্ট গুণগত মান বিশিষ্ট এই ওষুধ আপনারা ভারতবর্ষ বাংলাদেশ উভয় জায়গাতেই পেয়ে যাবেন। এই ওষুধ ব্যবহার করুন, দেখুন আপনাদের কিন্তু জমিতে অনেক বেশি লাভ হবে চাষ করে। কারণ হচ্ছে বারবার ওষুধ দিলে যেরকম গাছের ক্ষতি হয়, সিস্টেমিক ওষুধও কিন্তু দিলে গাছের ক্ষতি হয় বন্ধুরা। সিস্টেমিক ওষুধ মানে হচ্ছে যে ওষুধগুলো গাছের শরীরে ঢুকে গিয়ে কাজ করে, কিন্তু এই বিএসএফের এক্সপোনাস গাছের শরীরে ঢোকে না, গাছের গায়ে লেগে থাকে এবং লেগে থেকেই সমস্ত পোকার নিধন করে। এই এক্সপোনাস ব্যবহার করার সময় আপনাকে আঠা ব্যবহার করার প্রয়োজন নেই। এর মধ্যে যাবতীয় জিনিস রয়েছে যেগুলো একটা ওষুধের মধ্যে থাকা দরকার। এই তো গেল এক্সপোনাস। সমস্ত রকম পোকার জন্য আমি জয়গ্রাম IMP শসাতে এক্সপোনাস ব্যবহার করছি। সঙ্গে আমি ব্যবহার করব, এই দেখতে পাচ্ছেন, অ্যাকোডিফ হচ্ছে একটি সুন্দর সিস্টেমিক ফাঙ্গিসাইড। 2 রকমের ছত্রাকনাশক বিশিষ্ট এই ফাঙ্গিসাইড, অ্যাজোস্টোস্টোবিন এবং ডাইফেনকোনাজল, এই 2 ধরনের ছত্রাকনাশকের মিশ্রণে তৈরি এই অ্যাকোডিফ। এটি কিন্তু আপনার একটা খুব সুন্দর ছত্রাকনাশক, ঠিক অ্যামিস্টার টপের মতনই এর কাজ, ওই একই কম্পোজিশন বর্তমান আছে, কিন্তু ওর থেকে একটু দামটা কম পড়বে এই ওষুধের। আপনারা এটাকে কিন্তু ট্রাই করতে পারেন, এটারও ভালো কাজ রয়েছে। এটা আপনি ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন। তাছাড়াও বাংলাদেশে আপনারা অ্যামিস্টার টপই ব্যবহার করুন, ওটা আপনাদের বাংলাদেশে পাওয়া যায়। আর বন্ধুরা, এই ওষুধ আপনারা কতটা করে ব্যবহার করবেন? এই ওষুধ আপনারা 20 ml প্রতি 15 লিটার জলে ব্যবহার করবেন। 15 থেকে 16 লিটার জলে 20 ml ওষুধ আপনারা কিন্তু ব্যবহার করবেন। এই ওষুধ অ্যামিস্টার টপ যদি আপনারা পাচ্ছেন না, তাহলে অ্যামিস্টার টপ অবশ্যই ব্যবহার করবেন, কিন্তু এই অ্যাকোডিফ পেলে অ্যাকোডিফ ব্যবহার করবেন। এই কম্পোজিশনের আরও নানা রকম ওষুধ রয়েছে বিভিন্ন কোম্পানির, কিন্তু এই অ্যাকোডিফ অ্যামিস্টার টপের পরে কিন্তু এই অ্যাকোডিপেরই নাম রয়েছে। অ্যাকোডিপ কিন্তু কাজ করছে এই শীতকালের দিনে। আপনারা এই অ্যাকোডিপকে ব্যবহার করতে পারেন। সুন্দর এই ওষুধ মিরাবেল কোম্পানির অ্যাকোডিফ, এটা আপনারা ব্যবহার করুন 20 ml প্রতি 15 লিটার জলে মিশিয়ে। তো বন্ধুরা চলুন আমি আজকে ওষুধটা ব্যারেলে ঢেলে নেব স্প্রে করার জন্য। এক্সপোনাসের ভেতরটা যদি আপনারা দেখেন, বড়ই হাস্যকর ব্যাপার। এই যে এত বড় প্যাকেটের ভিতরে এক গাদা কাগজ এবং ছোট্ট একটা ওষুধের এই যে জায়গা, এখানে কোণে একদম মনে হচ্ছে ট্রেনে ব্যাগ রাখার জায়গার মতো ছোট্ট একটা জায়গা, এখানে কিন্তু অল্প একটু কোটোতে ওষুধ রাখা আছে। এটা মাত্র 8.5 ml ওষুধ এবং 2.5 ml করে কিন্তু ব্যবহার করতে হবে এই ওষুধ। চলুন একটু ঝাঁকিয়ে নিতে হবে। এগুলো
যেহেতু একটু মোটা ওষুধ তাই একটু ঝাঁকিয়ে নেওয়া খুবই ভালো। এটা আমি আগে ব্যবহার করেছি একবার, সিলটা ওই জন্য খোলা আছে বন্ধুরা। এটা একটা সাদা রঙের ওপরে সিল থাকে এবং এটাকে আমি ব্যবহার করব 2.5 ml প্রতি 15 লিটার জলে মিশিয়ে। এখানে আপনারা যদি দেখেন 5 ml এর দাগটা দেখতে পাচ্ছেন তো, একদম নিচে রয়েছে, পড়ছেই না তো। এখানে 2.5 ml, এটা কিন্তু এইভাবে মাপলে চলবে না যে 2.5 ml যখন আসবে তখন মাপবো। এখানে আপনাকে ঝাঁকিয়ে ওষুধটাকে সমান করে নিতে হবে এবং কিন্তু চেক করে দেখতে হবে যে 2.5 ml এর গোড়া পর্যন্ত গেল কিনা। না আরও একটু দিতে হবে, এখানে আরও একটু দিতে হবে, তা নাহলে 2.5 ml এখনও হয়নি বন্ধুরা। এই যে 2.5 ml মনে হচ্ছে তো হয়ে গেল। যাই হোক, 2.5 ml হয়ে গেছে মনে হচ্ছে, হয়ে গেছে দেখি। হ্যাঁ, 2.5 ml, এটা 2.5 ml হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি এটাকে ঢেলে দেবো এই মগের মধ্যে। আমি এটাকে নিয়ে নেব, কারণ হচ্ছে এই একটাই আমার মাপ করার জন্য আসলে উপকরণ, তো সেইটাতে মধ্যেই আমাকে আর একটা এই যে অ্যামিস্টার টপের যে কম্পোজিশন রয়েছে সেই কম্পোজিশনের অ্যাকোডিফ, এটা কিন্তু আমি এর মধ্যেই মাপবো। সেই জন্য আমাকে এটা ধুয়ে নিতে হলো এখানে, আর ধুয়েই নিতে হবে, কারণ হচ্ছে এগুলো মোটা ওষুধ তো পুরো লেগেই থাকবে অর্ধেক গায়ে। হ্যাঁ, এরপর আমি এখানে অ্যামিস্টার টপ যে কম্পোজিশন রয়েছে সেটা ব্যবহার করব কত ml, না এটা আমি ব্যবহার করব 20 ml প্রতি 15 লিটার জলের জন্য। এই অ্যামিস্টার টপও আর মানে এই অ্যাকোডিফও একটু ঝাঁকিয়ে নেবেন বন্ধুরা, এবং 20 ml এখানে ব্যবহার করতে হবে। যদি দেখেন আপনারা একদম টপে রয়েছে 25, ঠিক তার নিচের যে দাগটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু রয়েছে 20 এলেই আমি আটকে দেবো এখানে, 20-র বেশি দেওয়া যাবে না। হ্যাঁ, জাস্ট 20 হয়ে গেছে বন্ধুরা। 20 ml প্রতি 15 লিটার জলে কিন্তু আমাকে এখানে ব্যবহার করতে হবে। 20 ml হয়ে গেছে, একটু কম হয়েছে মনে হচ্ছে, একটুখানি কম হয়েছে। আমি একটুখানি আরও এখানে অ্যাড করে নেব, আপনারা চেক করে দেবেন, বেশি দেবেন না, মাপে দিন। কেমিক্যাল সবসময় মাপে ব্যবহার করবেন, তাহলে কিন্তু সবথেকে ভালো বন্ধুরা। হ্যাঁ, এখানে আমি এটাকে বালতির মধ্যে ঢেলে নিচ্ছি, ওটা বেশি আছে বলে। যাই হোক, আজকে আমি এই দুটোর মিশ্রণটাকে স্প্রে করব, কারণ গাছে একটু একটু রোগ মানে সম্ভাবনা লেগে ছিল আর কি। আমি একবার রিপিট ডোজ দিচ্ছি, এটা আগে একবার ডোজ দিয়েছি, আপনারা দেখলেন গাছ যে যথারীতি ভালো রয়েছে, গাছ সুস্থ হয়ে গেছে, এবং আবার আমি ওষুধগুলো দিচ্ছি এবং সুস্থ করছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন যে এখন আপনাদের গাছে পোকাগুলোকে সব আটকাতে, ছত্রাকগুলোকে আটকাতে কী ধরনের ওষুধ ব্যবহার করবেন। আপনারা সাথে একটা অ্যান্টিবায়োটিক কাসুকামাইসিনও অবশ্যই ব্যবহার করতে পারেন, তাহলেও কিন্তু আপনারা ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়।